আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্কের ঘোষণা দিল চীন। জানিয়ে দিব ইসরায়েলের সমর্থন জানানোয় মিশিগানে বাইডেনকে তিরস্কার। এছাড়া রয়েছে আবদিপকার কাছে তৃতীয় গ্রাম দখল করল রুশ বাহিনী। জানিয়ে দিব গাজার গণমাধ্যমে অবাধ প্রবেশ চান সাংবাদিকরা। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্কের ঘোষণা চীনের। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্কের ঘোষণা দিয়েছে চীন। দেশটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের ব্যাপারে এই জোটকে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। বুধবার বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাব্দীর পরিবর্তিত পরিস্থিতিতে স্থিতিশীলতার ভরসাস্থল হিসেবে চীন ও রাশিয়ার উচিত আরও ভালো ভূমিকা পালন করা। উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়াংডং এর মস্কো সফরের পর তিনি এই বিবৃতি দিলেন। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক বিনষ্ট হওয়ার বিষয়ে সতর্কতার মধ্যে বেইজিং ইউক্রেন রাশিয়ার মাধ্যমে আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। যুদ্ধ পরিস্থিতিতেও ব্রিক্সের দুটি রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উষ্ণ হয়েই রয়েছে। সান বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত দিক নির্দেশনায় দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময় রয়েছে। পশ্চিমারা গেল 2 বছর ধরে মস্কো বেজিংয়ের সম্পর্কে বাড়তি উদ্বেগ নিয়ে দেখেছে। দেশ দুটির মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হচ্ছে। বাণিজ্য নিষেধাজ্ঞায় থাকায় রাশিয়াকে সহযোগিতার দায়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনা কয়েকটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। এতে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। নিষেধাজ্ঞার মধ্যে মস্কোর কাছে বেইজিং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অফলাইন লাইফলাইন। চীন সস্তা জ্বালানি আমদানি এবং বিশাল আকৃতির সম্পদ সুবিধা ভোগ করে উপকৃত হয়েছে। একই সঙ্গে চীনের চোখ রাশিয়ার পূর্বাঞ্চলে, যেখানে লোকজন কম এবং সম্পদে পরিপূর্ণ। এদিকে ইসরায়েলকে সমর্থন জানানোয় মিশিগানে বাইডেনকে তিরস্কার। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাইমারিতে খুব সহজেই জয়লাভ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মঙ্গলবার শেষ হওয়া এই ভোটে জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কার করা হয়েছে বাইডেনকে। গাজায় ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন জানানোয় যুক্তরাষ্ট্রের ভোট বাক্সে নতুন এই বিরোধিতার সূচনা করলেন দেশটির আরব বংশোদ্ভূত নাগরিকরা। ডেমোক্র্যাট ভোটারদের অর্ধেক ভোট পড়েছে প্রতিশ্রুতিহীন ব্যালটে এবং 50,000 আনকমিটেড ভোট সম্পর্কে নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার এএফপির খবরে বলা হয়েছে, এই সংখ্যা গত 3 নির্বাচনে প্রতিটিতে চূড়ান্ত ভোটের সংখ্যা দ্বিগুণেরও বেশি। গবেষণার প্রতিষ্ঠান এডিসন রিসার্চ বলেছেন, বিক্ষোভের আয়োজকদের প্রত্যাশার চেয়েও অন্তত 10,000 ভোট বেশি পড়েছে। লিসেন টু মিশিগান বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমাদের এই উদ্যোগ সফল হয়েছে, আমরা ফলস্বরূপ সাড়া পেয়েছি। গাজায় শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যুর কারণে মুসলিম ও আরব আমেরিকানদের সমর্থন হারাতে বসছেন বাইডেন। 2020 সালের নির্বাচনে মিশিগানের আরব সম্প্রদায়ের অনেকে বাইডেনকে সমর্থন করেছিলেন। তবে এবার ইসরায়েলকে সহায়তার জন্য বাইডেনের উপর তারা ক্ষুব্ধ। তারা মনে করেন, গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনি মৃত্যুর পিছনে বাইডেনের সমর্থনের বড় ভূমিকা রয়েছে। ইসরায়েল প্রসঙ্গে বাইডেনের নীতি পরিবর্তন এবং ইসরায়েলকে অর্থায়ন বন্ধ ও গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে বাইডেনকে চাপ দিতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। কোনো কিছুকে তোয়াক্কা না করে বিজয়ের পর বাইডেন ভোটারদের ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার সঙ্গে আছেন। মিশিগানের মধ্যবিত্তদের কাজ করার জন্য তার বিষয়ের কথা, রেকর্ডের কথাও উল্লেখ করেছেন। তবে গাজায় সংঘাতের বিষয়ে তিনি কোনো কথা উল্লেখ করেননি। সমর্থন কমাতে থাকলেও ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেনের সহজ জয় কোনো বাধা সৃষ্টি করবে না। তবে নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিশ্রুতিহীন ভোট বাইডেনের জীবন বিপদের ঘণ্টা বাজিয়ে দিতে পারে। এদিকে মিশিগানে প্রাইমারিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকান ভোটে জয়ী হয়েছেন। ট্রাম্প ও বাইডেন উভয় নিরঙ্কুশ বিজয়ের দিকে আগাচ্ছেন। রিপাবলিকান প্রার্থীর দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে আগাম বিজয়ীর ঘোষণা করার কারণে এখন বলা যায় দুটি দলের প্রার্থী নির্বাচনে কোনো চমক নেই। এদিকে আবদিপকার কাছে তৃতীয় গ্রাম দখল করল রুশ বাহিনী।
ইউক্রেনের আবদিপকার কাছে তৃতীয় গ্রাম দখল করেছে রুশ বাহিনী। দোনেস্ক অঞ্চলের আবদিপকা শহরের স্পেটোভ নামের একটি গ্রাম দখল করেছে তারা। স্পেটোভ দখলের বিষয়ে সোমবার ২৬শে ফেব্রুয়ারি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আবদিপকা থেকে ১১ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত স্টোবেট গ্রামটি দখল করেছে রুশ বাহিনী। জানা গেছে এর আগে সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী আবদিপকার কাছে লাস্তচকাইন এবং সেভেরন নামের দুটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। দুই গ্রাম থেকেই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দেশটির সেনাবাহিনীর তাবরিয়া গোষ্ঠীর মুখপাত্র দিমিত্রো লাখাইভকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে আবদিপকার কাছাকাছি স্টোপেট ও সেরেভন গ্রামে থেকে যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে। গত বছর মে মাসে বাকমুত দখলের পর কয়েক মাসের টানা লড়াইয়ের পর আবদিপকা দখল করেছিল রণক্ষেত্রের রাশিয়া ছিল গুরুত্বপূর্ণ সাফল্য। এদিকে গাজায় গণমাধ্যমের অবাধ প্রবেশ চান সাংবাদিকরা। গাজায় বিদেশি গণমাধ্যমগুলোর অবাধ ও নিরবিচ্ছিন্ন প্রবেশ নিয়ে মিশর ও ইসরায়েলি কর্তৃপক্ষের বরাবর দেওয়া এক চিঠিতে সই করেছেন ৫০-এরও বেশি আন্তর্জাতিক সম্প্রচার সাংবাদিক। স্কাই নিউজের বিদেশি প্রতিবেদক আলেক্সো এবং বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি এবং যুক্তরাজ্যের প্রধান সম্প্রচার আউটলেটের সংবাদদাতা এবং উপস্থাপকরা গাজায় প্রবেশের দাবি করেন। চিঠিতে সাংবাদিকরা দুইটি দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের মধ্যে যেন রাফা ক্রসিং দিয়ে উপত্যকাটিতে প্রবেশ করতে দেওয়া হয়। রাফা হলো মিশর ও গাজার সংযোগস্থল। চিঠিতে সাংবাদিকরা বলেন, আমরা ইসরায়েল ও মিশরের কাছে গাজার সবচেয়ে বিদেশি গণমাধ্যমের অবাধ ও নিরবিচ্ছিন্ন প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাই। তারা বলেন, আমরা ইসরায়েলি সরকারকে গাজায় আন্তর্জাতিক সাংবাদিকের কাজ করার অনুমতি এবং মিশরীয় কর্তৃপক্ষের আন্তর্জাতিক সাংবাদিকদের রাফা ক্রসিং এর পাশে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাই। গাজার সংঘাত শুরু হওয়ার পর মাত্র কয়েকজন সাংবাদিককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে ইউক্রেনের ন্যাটোর সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কোসাচেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করা হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে এবং এতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে ন্যাটো জোটের সেনা পাঠানোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দেওয়ার কথার পর এসব কথা বলেছেন কোসাচেভ। তিনি সতর্ক করে বলেন, ফরাসি প্রেসিডেন্টের এই দৃষ্টিভঙ্গি একটা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে। রুশ সিনেটর সুস্পষ্ট করে বলেন, ফরাসি প্রেসিডেন্ট যে প্রস্তাব দিয়েছেন ন্যাটো যদি তা বাস্তবায়নের পদক্ষেপ নেয় তাহলে মস্কো মোটেই সহ্য করবে না। কোসাচেভ আরও বলেন, ইউক্রেনের যুদ্ধে ন্যাটোর সেনারা অনেক আগে থেকেই জড়িত, তবে ইউক্রেনের মাটিতে যদি ন্যাটো জোটের কোনো সেনা মোতায়েন করা হয় তাহলে তাকে প্রকাশ্যে শত্রুতায় জড়িয়ে পড়া এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একইভাবে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্টের মতামত অনুযায়ী তারা যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে এটি মস্কোর বিরুদ্ধে ন্যাটো জোটের সরাসরি সংঘাত শুরু হবে বলে বিবেচনা করা হবে, তখন যুদ্ধ এড়ানো সম্ভব হবে না। ফিলিস্তিনের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দলের আহ্বান। জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধ অপরাধ ও ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনি দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। গতকাল ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ফাখরি বলেন, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন অনুসারে সুস্পষ্ট যুদ্ধ অপরাধ। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। তখন থেকে এই অপশক্তি গাজা উপত্যকার খাদ্য, ঔষধ ও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করেছে।